মাদ্রাসার মধ্যে শিক্ষকেরা ছাত্রদেরকে নিয়ে এমনভাবে লেখাপড়া করাইতেছেন যে লেখাপড়াটা আপনারা স্কুল কলেজের কোনো শিক্ষক দিয়ে করাইতে হলে আপনার প্রতি মাসে নির্ধারিত কমপক্ষে 5,000 টাকা দিতে হবে। কোনো টাকা পয়সা ছাড়া ক্লাসের পরে, মাগরিবের পরে, এশারের পরে ধারাবাহিকভাবে লেখাপড়া করানোর যে পরিবেশ, এটা একমাত্র দেশের মধ্যে থাকলে একমাত্র কওমি মাদ্রাসা আছে, অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না। আপনি গণিতের শিক্ষককে ক্লাসের বাইরে যদি আপনার ছেলেটাকে পড়াইতে হয়, কমপক্ষে মাসে তাকে কি করতে হবে, 1 ঘন্টা গণিত শিখে, অঙ্ক শিখে এলে তাকে কমপক্ষে 1,000 টাকা দিতে হবে। 1,000 টাকা তো এখন পাওয়াই যায় না। কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা করেছেন আপনার এই ছেলেটাকে নিয়ে মাগরিব থেকে এশারের থেকে রাত্রে 10টা এই ওস্তাদগুলা বসে আছে ছাত্রদেরকে নিয়ে, তাদের লেখাপড়া, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের তালিম ও তারবিয়তের উন্নতির জন্য ওস্তাদগুলা বাড়িতে না গিয়ে সপ্তাহে সপ্তাহ মাদ্রাসার পড়ে আছে শুধু আপনার ছেলেটাকে পাহারাদারি করার জন্য। এটার কি বিনিময় আমার মাদ্রাসাকে দিতেছে? কিন্তু কোনো কারণে, কোনো অনাকাঙ্ক্ষিত ছোট কোনো কারণ ঘটনা ঘটে গেলে আমরা সকলে তেলে বেগুনে গরম হয়ে আমরা সেখানে এসে মাদ্রাসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি। যেমন কয়েকদিন আগে আপনারা জানছেন, অনেকে জানেন হয়তো, ফেনীতে একটা মাদ্রাসা, একটা ছাত্রকে একজন ওস্তাদ বেত্রাঘাত করছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ওস্তাদকে যথেষ্ট যেভাবে সাইজ করার দরকার করছেন। ছেলের মা আসি বলতেছে, আমার ছেলে তার শিক্ষককে মারছে, আমি মাফ করে দিলাম। মা ছেলের শিক্ষককে মাফ করে দিছে। বাড়িতে যাওয়ার পরে মা থেকে মাসির দরদ বেড়ে গেছে। আশপাশের লোকেরা দেখে জিনিসটাকে এত বড় করছে, শেষ পর্যন্ত ওই শিক্ষকের নামে মামলা হয়ে গেছে। দেখেন, বিষয়টা বুঝার বিষয়। এই ছেলের পিছনে মেহনত করতেছেন আপনি, টাকা দিতেছেন আপনি, আপনার ছেলের উপরে শিক্ষক কোনো আঘাত করছে, আপনি মাফ করে দিলেন। অন্য তৃতীয় পক্ষ এসে আপনাকে উত্তেজিত করে এই যে আপনার একটা ক্ষতি করে দিল, আপনার ছেলের জীবন নষ্ট করে দিল, এই বিষয়গুলা কিন্তু আমরা অনেকেই কি করি না, লক্ষ্য করি না। অনেক অভিভাবক আছে আলহামদুলিল্লাহ, শিক্ষকের বিষয়গুলা, মাদ্রাসার বিষয়গুলা অনেক সহনীয় পর্যায়ে দেখেন যে হয়েছে, এটা হয়ে গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নেই। বেশিরভাগ অভিভাবক এমনই, কিন্তু মাঝে মাঝে 2-1 জন হয়তো এমন হয়ে যায় যে উনি হয়তো মাফ করে দিচ্ছেন, ভুলে গেছেন জিনিসটা, শুধরায় দেওয়ার চেষ্টা করছেন, মাদ্রাসা কর্তৃপক্ষকে জানাইছেন, কিন্তু দেখা যায় তৃতীয় পক্ষ কেউ সওয়ার হইয়া আপনার উপরে আপনার যে ক্ষতি করছে, এই ক্ষতিটা আপনার হচ্ছে, এই ক্ষতিটা আপনার ছেলের হয়েছে, এই ক্ষতিটার কারণে আপনার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। এগুলো আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। আপনারা আজকে যারা অভিভাবকরা আসছেন, এই কথাগুলাই মূলত আজকে এখানে অভিভাবকদেরকে জানানো, এবং আমাদের এই দাওয়াতি মেহমান হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর অনেক সুন্দর কথা বলবেন, হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, সেগুলো আপনারা শুনবেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন, একজন ছাত্র মানুষ হওয়ার জন্য 3 ধরনের প্রচেষ্টা লাগবে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে কা সাহেব মাদর, কি সাহেব পেদর, কোশিশের পেশর। এই 3 প্রচেষ্টা যদি সম্মিলিতভাবে না হয়, আপনি ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন ঠিক, আপনার এই ছেলে কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছা কোনোদিন সম্ভব নয়। 3টা যোগ্য, 3টা মেহনত সম্মিলিতভাবে চলতে হবে। আর এই 3টা মেহনত কোনোটাই মাদ্রাসা কর্তৃপক্ষের নয়। এই 3টা মেহনত প্রচেষ্টা, এটা হচ্ছে বাহিরের 3 জন। 1 নম্বর পিতা, বাপের চেষ্টা। বাপ কি চেষ্টা করবে? বাপ তো সকালবেলা ছেলেকে মাদ্রাসা পাঠাই দিছে, সপ্তাহের শুরু দিয়ে পাঠাই দিছে। এখন তো এই ছেলেটা শিক্ষকদের তত্ত্বাবধানে চলে গেছে, তাহলে বাপ কি করবে? বাপের কি প্রচেষ্টা এখানে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, বাপের দায়িত্ব হচ্ছে, বাপ দুনিয়ার যত ব্যস্ততায় থাকুক না কেন, কমপক্ষে সপ্তাহে 1 দিন মাদ্রাসায় আসবে, ছেলেও যত না যান। এখন তো আমরা অনেকে, আজকে আপনারা যেভাবে আসছেন, হয়তো মাদ্রাসাওয়ালারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দাওয়াত দিচ্ছেন বা চিঠির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, এর জন্য আসতে বাধ্য হয়েছেন। কিন্তু আসলে গতানুগতিকভাবে আমার ছেলেটা এই মাদ্রাসা পড়তেছে, আমি যে খবর নেওয়া দরকার, এই মানসিকতা কিন্তু আমাদের অনেকের ভিতরে নেই। হাকিমুল উম্মত বলেন যে অভিভাবক, বাপ হিসেবে আপনি আপনার ছেলে না জানে মতো, শিক্ষকও না জানে মতো, মাঝে মাঝে আপনাকে মাদ্রাসায় আসতে হবে। আসার পরে
আপনার ছেলের কোনো দুর্বলতা থাকলে সেটা ওস্তাদ আপনাকে এককভাবে বলবে যে আপনার ছেলেটা এই কারণে এই কারণে এই কারণে অগ্রসর হইতে পারতেছে না, তার মেধা আগে ভালো ছিল এখন দুর্বল হয়ে গেছে, আগে সে মনোযোগী ছিল এখন অমনোযোগী হয়ে গেছে। এই ধরনের মাঝে মাঝে শিক্ষকের কাছে এসে বাপ পিতা মাঝে মাঝে কিছু সময় নিয়ে আসি শিক্ষকের সাথে পরামর্শ করবে। এবং যাওয়ার সময়, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা, এটা আমরা পালন করতেও পারি নাও করতে পারি। দ্বিতীয় যে কথাটা বলতেছি, যাওয়ার সময় শিক্ষককে সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু হাদিয়া দিয়ে যাবে, যে আমার এই ছেলেটার দায়িত্ব তো আমার ছিল, পুরা সপ্তাহে আমি আমার দায়িত্বটা এই ওস্তাদ পালন করতেছেন, এই জন্য যাওয়ার সময় ওস্তাদকে খুশি করার জন্যে, ওস্তাদের দোয়া যাতে এই ছাত্রের উপরে পড়ে, নেক নজর যাতে পড়ে, এই জন্য যাওয়ার সময় তাকে, ওস্তাদ তো নিতে চাইবে না, এরপরও আপনি তাকে আপনার ছেলের উন্নতির জন্য মাঝে মাঝে এসে আপনার সামর্থ্য অনুযায়ী ওস্তাদকে কিছু হাদিয়ে দিয়ে যাওয়া। এক নম্বর হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওনারা তো মানুষ গড়ার কারিগর ছিলেন। দ্বিতীয় নম্বর বলছেন মায়ের চেষ্টা। এখন মা কি করবে? মা তো বাড়িতে, মা বাড়িতে থাকে ছেলের জন্য কি করতে পারবে? থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন কি সাহেব মাদর কাসাই মাদর, অর্থাৎ মা মাঝে মাঝে এই সন্তান থেকে তার লেখাপড়ার খোঁজ খবর নেবে। আলহামদুলিল্লাহ আমাদের তো বর্তমানে বেশিরভাগ এই মহিলারা, মা বোনেরা অনেকে শিক্ষিত, অশিক্ষিত একেবারে শিক্ষার সাথে সম্পর্ক নাই এরকম খুব কম আছে। 98% মহিলা বর্তমানে সচেতন, কিছু না কিছু ওরা লেখাপড়া করছে, এবং বেশিরভাগ তো দেখা যায় মাদ্রাসাগুলোতে অভিভাবক হিসেবে মহিলারা আসতেছে। তো এটার দ্বারা বোঝা যায় মহিলাদের শিক্ষার প্রতি যথেষ্ট কি আছে, আগ্রহ আছে। এর জন্য মা কি করবেন? মা মাঝে মাঝে ছাত্র থেকে তার লেখাপড়ার খবর নেবে। তোমাকে যে মাদ্রাসা পাঠাইলাম এই সপ্তাহ ক্লাস সবগুলো হয়েছে কিনা, ওস্তাদরা ছিল নি, তুমি সবক শুনাতে পারছো কিনা, যতটুকু সম্ভব আর কি মা হিসেবে তার থেকে একটু খোঁজ খবর নেবে। এবং ছেলে যখন বাড়ি থেকে আসবে, আসার সময় মা তার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু নাস্তা, যে ওস্তাদের তত্ত্বাবধানে ওই ছাত্ররা লেখাপড়া করতেছে, মা চিন্তা করবে যে আমার এই ওস্তাদটাকে তো যদি আমি প্রাইভেট পড়াইতাম প্রতিদিনই নাস্তা করা লাগতো, এখন আমার ছেলেটাকে নিয়ে মেহনত করতেছে, মাঝে মাঝে যদি সম্ভব হয় মা কিছু নাস্তা ওই ওস্তাদের জন্য পাঠাবে। হাকিমুল উম্মাত, এগুলো আমাদের কথা নয়, এগুলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তখন ওই ওস্তাদে ওই ছাত্রের প্রতি যত্নবান হবে, নেক নজর পড়বে। এরপর হচ্ছে কোশিশে পাসার। তৃতীয় নম্বর কাজ হচ্ছে ছেলের চেষ্টা। শিক্ষক যতই চেষ্টা করেন, মা বাপ যতই দায়িত্বশীল হন, ছেলে যদি অমনোযোগী হয় তাহলে সেই ছেলের এই কষ্টগুলো সব বিফলে যাবে। এজন্য ছেলেকে লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করার জন্য আমাদের যিনি বলছেন, আগেও বলছেন যে মোবাইল, বর্তমানে মোবাইল এবং আমাদের পারিবারিক যে অনুষ্ঠানগুলা, এই দুইটা জিনিস থেকে ছেলেদেরকে মেয়েদেরকে দূরে রাখবেন। দেখবেন তার মনোযোগ, অবশ্যই ছেলেদের লেখাপড়ার দিকে হবে, তার মনোযোগটা অন্যদিকে যাবে না। আর যদি এই দুইটা জিনিস থেকে আমরা ছেলেদেরকে কন্ট্রোল করতে না পারি তাহলে হাজারো টাকা খরচ করবেন আর আপনার ছেলে মানুষ হওয়ার সম্ভাবনা নাই। সময় শেষ। হযরত উলামায়ে কেরাম কথা বলবেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি এই মাদ্রাসার একজন ছাত্র ছিলাম। এক সময় আমরা যখন লেখাপড়া করছিলাম, বেশি দূরের কথা নয় অবশ্য, তারপরও ওই সময় এরকম উন্নত মানের ঘর দরজার ব্যবস্থা ছিল না। কিন্তু আমরা এই সকাল এবং মাদ্রাসায় থাকি পড়ালেখার ব্যবস্থাও ছিল না, বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল না। বেশিরভাগ ছাত্র এই হাফেজ সাহেব হুজুরের কাছে যারা পড়ছেন, কিশোরগঞ্জ, দিনাজপুর, রংপুর, এরাই বেশিরভাগ হেফজখানাতে বোর্ডিংয়ে থাকতো। আর কিতাব বিভাগে হেদায়া পর্যন্ত সকল ছাত্র এই বিকালবেলা যখন ক্লাস শেষ হতো, এই বিভিন্ন জায়গাতে জাগিরে বাড়িতে আমরা আসতাম যেতাম। কিন্তু আল্লাহ পাকের শুকর, এত কঠিন অবস্থা থাকার পরেও কোনোদিন লেখাপড়ার মধ্যে দুর্বল হয় নাই। এখন তো আলহামদুলিল্লাহ আগের থেকে আরো উন্নত হয়েছে। যোগ্য পরিচালক আছেন, আসাদুজায়ে কেরাম যারা আছেন, এরা অনেক বড় বড় আলেম। আপনারা এই মাদ্রাসাতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিচ্ছেন, এটা আপনাদের জন্য আমি মনে করি খুশকিসমত। আল্লাহ পাক সকলের ছেলেদেরকে যোগশ্রেষ্ঠ হক্কানি আলেমে রব্বানি হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আপনাদের আজকের এই আশা, এই বসা সময় দেওয়া দ্বীনের জন্য আল্লাহ পাক কবুল করেন। কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ আমাদের অত্র জামিয়ার প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত